শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা থাকলো আর 2 ঘন্টা জুড়েই আয়োজন রেখেছি আমরা। পুরো রাঙা সকাল পরিবার আছে, একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি এবং আমি আছি মাসুক। শুভেচ্ছা আমারও গ্রহণ করবেন। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। খেয়াল করেছো যে গাছে গাছে আমের মুকুল এসেছে? মিষ্টি একটা গন্ধ, একদমই ভীষণ সুন্দর, সত্যি একটা তাই। অন্যরকম ভালো লাগা। এবং থেকে থেকে বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে কোথাও কোথাও, বেশ সুন্দর একটি আবহাওয়া, তাই না? চলো আমাদের আজকের অতিথি যে আছে তার সাথে পরিচয় হই। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ফিটনেস ট্রেনার এবং বক্সার তামান্না হক। আমরা পরিচিত হচ্ছি তার সাথে। শুভ সকাল। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? জি ভালো আছি। আমরা আমাদের আয়োজনে যেটা করি যে প্রত্যেকের জীবন সম্পর্কে জানি, জীবনের শুরুটা সম্পর্কে জানতে চাই যে আপনার জন্ম হয়েছে ঢাকাতে, শৈশবটা কেমন ছিল? শৈশবটা খুব রেস্ট্রিক্টেড ছিল, পড়ালেখা, তারপর তেমন একটা ঢাকা শহরে যাওয়া হয়, কারণ ঢাকায় কিন্তু আপনার অ্যাভেলেবেল মাঠ থাকে না খেলার জন্য। দেখা যায় গার্জিয়ান একটু কনসার্ন থাকে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে। সো অ্যাজ ইউজুয়াল আমার তো সেভাবে গিয়েছে, যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি, ঢাকায় আচ্ছা। সব কিছু। আর বাবা মা? জি, আম্মু হাউসওয়াইফ, আব্বু সরকারি কর্মকর্তা ছিল, আর ছোট বোন এই তো। আচ্ছা, হ্যাঁ। ছোট বোনের সাথে সম্পর্ক কেমন? অনেক দারুণ। আচ্ছা, কত ছোট? গ্যাপটা কতখানি? খুব বেশি ছোট না, আমার থেকে 3 বছরের। আচ্ছা। ও আমি বের হলে কেউ বলবে না যে বোন, আচ্ছা একদম ফ্রেন্ডদের মতো। আচ্ছা। আর ওর সাথে আমার মারামারি হয়েছে অনেক বেশি, আবার পছন্দও করি অনেক বেশি। আচ্ছা, পরিবারের মধ্যে একজন বন্ধু পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার, তাই না সাকি? অবশ্যই। একদমই একদমই, বিশেষ করে ভাই বোনদের মধ্যে যে বন্ধুত্বটা, হ্যাঁ, এটা আসলে সবকিছুর খুব ঊর্ধ্বে। অন্যরকম হয়। আর আমার যেহেতু আর ভাই বোন নেই, ওই শুধু, তো দেখা যায় খুবই স্পেশাল সে আমার কাছে। আচ্ছা, আবদারগুলো কেমন হয় ওর? না, কখনো তেমন একটা আবদার করে না, আচ্ছা একটু আমার সাথে ঘোরাফেরা করতে পারলে সে হ্যাপি। আচ্ছা। ছোটবেলাতে কি স্কুলেও একই সাথে যাওয়া হতো? হ্যাঁ, স্কুলে একই সাথে যাওয়া হতো। আচ্ছা, আপনার স্কুল কোনটা ছিল? স্কুল ছিল মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। আচ্ছা। জি জি। তো একজন বক্সার, একজন ফিটনেস ট্রেনার, তাই না মাসুক? একদমই তাই। যেটি আপনি বলছিলেন যে একেবারে রেস্ট্রিক্টেড একটা ফ্যামিলি, বলা যায় যে কনজারভেটিভ আমরা যেটাকে বলি, যে সবকিছুতেই জি, জি। একটা বাধা নিষেধ। হ্যাঁ, সেখান থেকে একজন বক্সার বা ফিটনেস ট্রেনার কিভাবে হলেন আমরা জানবো। ছোটবেলাটা আরেকটু জানতে চাই, কি কি করা হতো? বাসার ভেতরেই তো থাকা হতো নিশ্চয়ই বেশিরভাগ সময়টা, যেহেতু বিধি নিষেধটা একটু বেশিই ছিল পরিবার থেকে। তো শুধু কি পড়াশোনাই চলতো নাকি আদার্স অ্যাক্টিভিটিও পড়াশোনা, ছিল? আর আমি প্রচুর গল্প করতাম আমার আচ্ছা। ছোট বোনের সাথে। ওই ফ্রেন্ড ছিল, ওই বোন, ওর আচ্ছা। সাথেই সবকিছু। পড়াশোনার বাইরে আর কিছু করা হতো না? না, তেমন একটা কিছু করা হতো না, যেহেতু একটু বেশি রেস্ট্রিক্টেড ছিল। তেমন একটা, যেমন বাইরে যাওয়া আসার ক্ষেত্রে সবসময় আম্মু বাবু সাথে করে নিয়ে যেত, নিয়ে আচ্ছা। আসতো। তো দেখা গেছে ছোটবেলাতে খুব বেশি হলে আমার এমনি নানু কি বলতো বাসা- বাবা মা যে পড়াশোনা করো, বড় হয়ে কি হতে হবে? নিশ্চয়ই হ্যাঁ, এরকম হ্যাঁ, একটা অবশ্যই, অবশ্যই। ধরাবাঁধা নিয়মও ছিল। আর আরো ছোট সময় দেখা গেছে আমি আমার নানুর কাছে বড় হয়েছি, তো খুব বেশি হলে আমার নানুর বাসা পর্যন্ত যাওয়া আসা এতটুকুই। ছোটবেলায় যখন পুতুল খেলার বয়স, মানুষ পুতুল খেলে, কার্টুন দেখে, এই সময়গুলোতে আপনার জীবনের যে গতি ছিল সেটি হচ্ছে আপনি বক্সিং দেখতেন। হ্যাঁ, আমি খুব রেসলিং দেখতাম। আচ্ছা, আচ্ছা। আমার কার্টুন ভালো লাগতো না, আচ্ছা আমি প্রচুর রেসলিং দেখতাম। আচ্ছা। রেসলিং দেখতে দেখতে আমার বক্সিং এর প্রতি ভালোবাসা চলে আসে। ওই সময় কার রেসলিং সবচেয়ে ভালো লাগতো? ট্রিপল এইচ। আচ্ছা, এটা মনে হয় খুবই কমন Triple H? একটি পছন্দ সবার। তাই জানতাম না। বাসায় কখনো বলা হতো যে আমার বক্সিং ভালো লাগে বা আমি এটা করতে হ্যাঁ, চাই? বলতাম, অনেক বলতাম। হ্যাঁ, কি বলতো মা, কি বলতো বা বাবা কি নো বলতো? রেসপন্স, আচ্ছা। কিছুই না, কিছুই না। সব কথা একটাই, পড়ালেখা করতে হবে, এইদিকে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, কথা ছিল এক। কখনো অ্যাপ্লাই করেছেন নাকি বোনের সঙ্গে যে আচ্ছা আসো তো আমরা আমার একটু ছোট ট্রাই করি? বোনের সাথে দেখা গেছে প্রচুর মারামারি হয়েছে আমার, আমার হাতে সবচেয়ে বেশি মার খেয়েছে ওই। আহা। সে সময় কি বক্সিং এর স্টাইলে মার দিতেন? না, সেই সময় যেটাকে বাংলা মায়ের বলে যেটাকে, আচ্ছা, আচ্ছা। সবচেয়ে বেশি ফাইট আমার ওর সাথেই হয়েছে। আচ্ছা, ঠিক আপনার ফাইটের আছে। গল্প এবং ছোট বোনের সাথে আরো খুনসুটি কি কি আছে সেগুলোও শুনবো। এ পর্যায়ে অবশ্যই। আমরা আপনার সম্পর্কে দর্শকদেরকে কিছু জানাতে চাই। জি। 2014 সালে বক্সিংয়ে আসেন তামান্না হক। পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের প্রথম নারী হিসেবে নাম লিখে গড়ে তোলেন ইতিহাস।
পরবর্তীতে তিনি বক্সিংয়ে সীমাবদ্ধ রাখেননি নিজেকে। কমব্যাট মার্শাল আর্ট, কিক বক্সিং, কুম্ফুর পাশাপাশি নিয়েছেন আন্তর্জাতিক মানের মিলিটারি প্রশিক্ষণ। দেশের বাইরে থেকে ফিটনেস সম্পর্কিত প্রশিক্ষণও নিয়েছেন তিনি। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করছেন দেশের কয়েকটি জিমনেশিয়ামে। এসবের বাইরে তিনি নারীদের নিয়ে কাজ করছেন। রেপ ভিকটিম এবং নারীদের সেলফ ডিফেন্স নিয়ে কয়েক বছর ধরে কাজ করছেন তামান্না হক। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি সবসময়। আবারও চলে এলাম আপনার কাছে, যে গল্প করছিলেন যে ছোট বোনকে বক্সিং স্টাইলে নয় বাংলা স্টাইলে আপনি মারতেন। দুই বোনের মধ্যে কি মানে কি কি নিয়ে খুনসুটিগুলো হতো? মানে খুব সিম্পল ব্যাপার নিয়ে, খুবই সিম্পল ব্যাপার নিয়ে, মানে খুব মানে এটা কোনো ইস্যুই না যে কথা কাটাকাটি হবে। এই মানে খুব সিম্পল ব্যাপার নিয়ে সবসময় এমন হয়। আচ্ছা, বাট এখন মারামারি পর্যায়ে আর যাই না, যেহেতু এখন ম্যাচুরিটি চলে আসছে। আচ্ছা, মানে দেখা গেছে আমি কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ওর সাথে আমার ফাইট হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তো খুবই সুন্দর একটি বিষয়। স্কুলেও তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে, জি। অ্যানুয়ালি যে প্রোগ্রামগুলো হয়, সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, সেগুলোতে কখনো পার্টিসিপেট করা হতো? হ্যাঁ, সেগুলোতে মোটামুটি করা হতো। আচ্ছা, তো কি কি দেখা- করতেন? ওটা আপনার ডান্স কোনো কম্পিটিশন থাকলে আচ্ছা, এতটুকুই। হ্যাঁ, ডান্সটা কি নিজে থেকে প্র্যাকটিস করা হতো ডান্সটা বাসায়? হচ্ছে আপনার ওই যে গ্রুপ পারফরমেন্স যেটা হয় সেটা। আচ্ছা, তো সেটার জন্য তো প্র্যাকটিস করতে হতো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সেটার জন্য আপনার ওই যে স্কুলে অডিটোরিয়ামে প্রোগ্রামের আগে আমাদের প্র্যাকটিস হতো। মানে পদ্ধতিগতভাবে গুরু ধরে তালিম নিয়েছিলেন নাকি নিজেরাই? না না, ওখানে টিচার ছিল। টিচার যেভাবে আপনার মানে কি বলে কোরিওগ্রাফি যেটাকে বলে, কি ধরনের নাচ ছিল সেটা? ওটা জাস্ট আপনার ধরেন আপনার কি বলে দেশাত্মবোধক গানের সাথে যেগুলো হয় সেগুলো। আচ্ছা, তাহলে তো আমরা বলতেই পারি যে ছোটবেলায় নাচ নিয়ে একটা ভালোবাসা ছিল। হ্যাঁ, ডান্স, আই লাভ ডান্স। হতেই পারতো যে আপনি বড় হয়ে নৃত্যশিল্পীও হতে পারতেন, কিন্তু আপনি হয়েছেন বক্সার এবং ফিটনেস ট্রেনার। হ্যাঁ, সেলফ ডিফেন্স ইনস্ট্রাক্টর। হ্যাঁ, একদমই তাই। এবং এই যে পছন্দের জায়গা থেকে বের হয়ে অন্য আরেকটা জায়গায় আপনি এসে কাজ করছেন, এই কাজ শুরু করার পিছনে কি কি ধরনের ব্যাপার ছিল সেগুলো একটু শুনতে চাই। ব্যাপার আসলে দেখা যায় যে আপনি যখন কোনো কিছুতে প্যাশনেট হবেন, আপনার কিন্তু তখন কোনো কিছুকে কি বললো কোনো বাধা সেটা আপনার মানে আপনি তখন কেয়ার করবেন না। আর একটা মানুষ আমি মনে করি সে যেটা পছন্দ করে করতে, তাকে সেটা করতে দেওয়া উচিত, সেটাতেই সে শাইন করবে, এটা আমি বিশ্বাস করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তো এই যে স্কুলের যে অ্যাক্টিভিটিগুলো আছে বা সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেখানে পার্টিসিপেট করা, নাচ করা, পরিবার থেকে তখন পর্যন্ত কি মানে আপনি বলেছিলেন কিনা যে আমি আসলে আপনার নিজের ইচ্ছাটা পোষণ করা হয়েছিল, যে সেটা বাবা মাকে জানানো হয়েছিল কিনা বা বাবা মা কিছু বলেছিল কিনা? আচ্ছা, সে কিছু বলতো না, মানে ভাবতো যে কি বলে মেয়ে এগুলা, ভাবছে ছোট মানুষ বলতেই পারে, সে কিছু কখনোই বলতো না। আর আমার স্কুল লাইফটা খুবই বললাম যে রেস্ট্রিক্টেড ছিল, বাট কলেজে থেকে আমার লাইফটা খুব এনজয় করেছি। কোনো ট্রাভেল করা হতো পরিবার থেকে, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া বা সেখানে কাজিনদেরকে কোনো কিছু করতে দেখা, এরকম কোনো বিষয় ছিল? এইটিদের মধ্যে তো অবভিয়াসলি যাওয়াটা হতো, কিন্তু দেখা গেছে ওই যে পড়াশোনা, ফ্যামিলি, এটাতেই আর কি বেশি আমাকে থাকা হতো। আচ্ছা, তাহলে আমরা চলেই আসি স্কুল লাইফ। আমরা যতটুকু জেনেছি যে মাধ্যমিকে পড়া অবস্থায় আপনি বক্সিং এর সঙ্গে নিজেকে যুক্ত করলেন। শুনি একটু গল্পটা। এটা হচ্ছে আমি যখন স্কুল মানে ক্লাস 9-10-এ পড়ি, তখন আমি আমার আম্মুকে একবার খুব রিকোয়েস্ট করি যে তুমি একটু বক্সিং যে স্টেডিয়াম আছে একটু গিয়ে দেখো তো মেয়েরা এখানে করে কিনা, শিখে কিনা। তো আম্মু হয়তো আমার রিকোয়েস্টটা শুনে সে যায়, তখন আম্মুকে বলা হয় না, বাংলাদেশে উমেন্স বক্সিং এখনো স্টার্ট হয়নি। তো তারপরে দেখা গেল আমার যখন এসএসসি শেষ হলো, তারপর আমি যখন কলেজে এন্ট্রি করলাম, তখন আমি কেন যেন আমার মনে হচ্ছিল আরেকবার গিয়ে দেখি কি অবস্থা ওখানে। তো আমি যখন আবার যাই, তখন দেখি যে আমার কোচ যে ছিল, কোচ মহিউদ্দিন, তখন উনি বললো হ্যাঁ ওমেন্স বক্সিং স্টার্ট হয়েছে, সো ইউ ক্যান জয়েন। ওকে, তো ওখান থেকেই আর কি আপনি স্টার্ট করলেন। তার আগে কি বাসায় প্র্যাকটিস করা হতো? না না, বাসায় প্র্যাকটিস কিছু একদমই না। আমার প্রচুর বললাম রেসলিং, বক্সিং এগুলো দেখা হতো, কিন্তু প্র্যাকটিস এগুলো আসলে তো আমাকে আগে জানতে হবে। যে ছেলেটা বা যে মেয়েটা গান করে বা নাচ করে,
স্কুল বা বন্ধু বান্ধব মহল থেকে তার প্রতি কিন্তু একটা সহযোগিতা থাকে। জি। তো আপনি যেহেতু বক্সিং করতে গিয়েছেন, স্কুলের বন্ধুরা বা কলেজের বন্ধুরা, কলেজের শিক্ষকরা আপনাকে কি ধরনের সহযোগিতা করেছে? না, আমার ফ্রেন্ডসরা খুব আমাকে ইন্সপায়ার করতো, এখনো করে। আর যখন আমি ইউনিভার্সিটিতে এন্ট্রি করি, মানে তখন যে টিচাররা ছিল, মানে মানে খুব প্রাউড ফিল করতো আমাকে নিয়ে। আচ্ছা। খুবই প্রাউড ফিল করতো, ওটা খুব ভালো লাগতো আমার কাছে। এবং আপনার ভালো লাগাটা আসলে আপনার হাসি থেকেই আমরা বুঝতে পারছি যে কতখানি Thank ভালো you. লাগা ছিল, তাই না সাকি? একদমই একদমই। একটু শুনি যে শুরুটা যখন হয়েছিল এসএসসি কমপ্লিট করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো প্রিপারেশন ছিল? না, কোনো প্রিপারেশন ছিল আচ্ছা। না, কারণ আমি যখনই শুনেছি ওমেন্স বক্সিং বাংলাদেশে স্টার্ট হয়েছে, তো আমি তো আর কোনো দিকে তাকাবো না। আচ্ছা। কোনো বাধা, কে কি বললো কে কি বললো না, কিন্তু অনেক কিছুই ফেস করতে হয়েছে, এটা খুবই স্বাভাবিক। কেন করছি, ফিউচার নেই, এটা আপনারা সেটা। কতজন শুরু করলেন? আমি একা ছিলাম, আমি ও, ছেলেদের আপনি সাথে একদমই প্র্যাকটিস একা? করতাম। আচ্ছা, মানে নারী বক্সার হিসেবে আপনি একাই ছিলেন? একাই ছিলাম। এবং আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশের প্রথম নারী বক্সারও আপনি। জি। আমরা সব গল্পই শুনবো, আরেকটু ইনডেপথ আমরা শুনতে চাই। বন্ধু বান্ধবদের অনেক সহযোগিতা পেয়েছেন, স্কুলের শিক্ষকরাও অনেক সহযোগিতা পৃষ্ঠপোষকতা করেছে, কিন্তু অনেক সময় অনেক কিছু আছে যে মানুষ হাঁটা শেখা শুরু করার সময় এক চান্সে হাঁটতে পারে না, না, কখনো অনেকবার পড়ে যায়। অবশ্যই। এ ধরনের ঘটনাগুলো শুনতে চাই যে আপনার বক্সিং এর ক্ষেত্রে বা বক্সিং শুরু করার ক্ষেত্রে আর কি কি বাধা এসেছিল? বাধা যেটা, সেটা খুব ডিমোটিভ কথাবার্তা সবার কাছ থেকে। এটা মানে এটা যেহেতু সবার মানে কারা কারা সবার, এটা এটা বলতো? আপনার প্রথম বাধা কথা, এগুলো আপনার ফ্যামিলি রিলেটিভস এগুলো থেকেই কিন্তু আসবে, তাই না? আর আমরা বাংলাদেশে যেহেতু এই বক্সিং এটা শুনেছি, এটাতে আমরা ইউজ টু না, আমরা এখন পর্যন্ত ওরকম আগে কোনো অ্যাচিভমেন্ট দেখিনি, পত্রিকায় দেখিনি, নিউজে দেখিনি। তো এটা খুবই মানে একটা মনে হয়েছে তখন একটা মানে কি করছে, বা একটা খুব নতুন একটা বিষয়, তাই না? আচ্ছা। আর আমি যেহেতু বড় মেয়ে, তো আমার উপর এক্সপেকটেশন ফ্যামিলির একটু বেশি থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা সময় আম্মু আর কিছু বলতো না, আব্বুর খুব রেস্ট্রিকশন ছিল, তারপর হচ্ছে আত্মীয় স্বজন, মানে সবার কথা একই যে আমরা যেটা মা বাবারা যেটা বলে, পড়ালেখা করতে হবে, ভালো একটা জব করতে হবে, বা কোনো গভর্নমেন্ট জবে এন্ট্রি করতে হবে। তো এগুলো ডিমোটিভ কথা অনেক শুনেছি, মাঝে মাঝে ডিমোটিভ হয়েও গেছি, কিন্তু যখন আমার কোচ আমাকে খুব ইন্সপায়ার করতো, সে আমাকে অনেক ইন্সপায়ার করেছে, এটা মানে বলার বাইরে। তো তার ইন্সপায়ারেশনে দেখা যেত যে আবার একটা পজিটিভ মুড ক্রিয়েট হতো, কারণ তখন তো খুবই টিনেজ ছিলাম। দেখা গেছে কেউ একটু নেগেটিভ কথা বললেই সেটা খুব গায়ে লেগে যেত, খুব ফাস্ট ডিমোটিভ হয়ে যেত। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আপনি ফাইনালি বক্সিং শুরু করলেন। জি। কখন এবং কোথায় শুরু করলেন? এটা আমাদের যে বাংলাদেশে আপনার মতিঝিলে যে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম যেটা একটাই, তো ওখানেই। আচ্ছা। জি জি জি। ওটা কি কোনো কোর্স ছিল? না না না, এটা কোনো এটা আপনি অ্যাজ এ প্লেয়ার আপনি এখানে প্র্যাকটিস করবেন, আপনি আচ্ছা। এখানে ম্যাচ খেলবেন, এটাই আচ্ছা, যেটা সবাই করে আর কি। আপনি বলছিলেন যে এসএসসি কমপ্লিট করার পর আপনি ঢুকেছেন, তখন থেকে শুরু করে কি আপনি একটানা না, জিনিসটাকে কন্টিনিউ একজন আমি করলেন? করিনি, আমি কয়েক বছর করেছি। আচ্ছা। তো তারপর যখন দেখলাম, যেহেতু আমি ফার্স্ট ওমেন ছিলাম, তো আমার হাইটের অপোনেন্ট পাওয়া যেত না, আচ্ছা। ওমেন্স ছিল না, তারপর হচ্ছে যে সুযোগ সুবিধা ছিল না। এখনো যে ফেডারেশন অবস্থা খুব বেশি ভালো সেটাও কিন্তু না, এতটা বছর পার হয়ে গেছে। তো তারপর যখন দেখলাম যে না, এখানে আসলে যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে না, আমার ফিউচারেরও ব্যাপার আছে, এটা সব কিছু মিলিয়ে তখন আমার মনে হয়েছে যে আমার লিভ নেওয়া উচিত এখান থেকে। তার মানে 3-4 বছর আপনি হ্যাঁ, করেছেন। হ্যাঁ। ওটার ফলাফল কি দাঁড়ালো? ওটার ফলাফল যেটা, সেটা ঠিক আছে, আমি ফার্স্ট ফিমেল বক্সার হিসেবে এন্ট্রি করেছি, শিখেছি, বুঝেছি, কিন্তু কোনো আসলে কম্পিটিশন ন্যাশনালি হ্যাঁ ইন্টারন্যাশনালি হ্যাঁ কম্পিটিশন খেলা সেই হয়েছে। 4 বছরে কি কি ঘটেছে একটু জানতে চাই হ্যাঁ আমরা। অবশ্যই অনেক কম্পিটিশন ছিল, বাট ওই যে আমি বললাম যে আমার অপোনেন্ট পাওয়া যেত না আমার হাইট অনুযায়ী, হাইট ওয়েট অনুযায়ী, যেহেতু এটা একটা ওয়েট ক্যাটাগরিতে আপনার খেলা হয়, ওয়েট এন্ড হাইট। হ্যাঁ ওয়েট ক্যাটাগরিতে খেলা হয়, সেটা পাওয়া যেত না। তারপর হচ্ছে আপনার অ্যাভেলেবেল আপনার সেটা কি মানে টুর্নামেন্টগুলো হতো মেল না। ফিমেল
ফিমেল কোনোটাই পাওয়া যেত না নাকি? না, আমি তো ফিমেলের জন্য আমি তো মেলের সাথে খেলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, আমাকে মেয়েদের সঙ্গে খেলতে হবে অবভিয়াসলি, আমাকে ফিমেলের কিন্তু আপনার তো কোনো কম্পিটিটরই ছিল না আসলে। কম্পিটিটর যারাও ছিল পরবর্তীতে যারাও এসেছে আসলে ওরকম খেলার মতো না। আচ্ছা হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে সেরকম না। আর দেখা গেছে যে আপনার দেশের বাইরে টুর্নামেন্ট বা দেশের বাইরে থেকে প্লেয়ার আসবে সেটারও কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, তো সবকিছু একটু ম্যাস আপ ছিল, সবকিছুই ম্যাস আপ ছিল। যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল বক্সিংটা ততটুকু আর কি আমি ওখানে পাইনি। আচ্ছা, এ কারণেই কি আপনি একটা সময় বক্সিং ছেড়ে অন্যান্য খেলার দিকে হ্যাঁ, যেহেতু ঘুরলেন? আমি ফাইট পছন্দ করি, আমি যেহেতু ফাইট পছন্দ করি, তো তারপর সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমাকে অন্য দিকে মুভ করা উচিত। কোন দিকে মুভ করলেন একটু জানতে চাই আমি বিস্তারিত। প্রথমে যেহেতু আমি বক্সিং তো শুধু হাতের কাজ, তো তখন আমার একটা সময় দেখা গেছে কিছু ইনসিডেন্টের পর আমার মনে হয়েছে যে আমার সেলফ ডিফেন্সের দিকেও কনসার্ন হওয়া উচিত, যে যদি আমি কখনো অ্যাটাক হই কোথাও, এটা হতেই পারে আমি, তো সেই ক্ষেত্রে শুধু মানে বক্সিং এনাফ না নিজেকে প্রোটেক্ট করার জন্য। তো ওই চিন্তাটা থেকেই আমার সেলফ ডিফেন্স, তারপর কিক বক্সিং, তারপর হচ্ছে আপনার কুংফুতে আসা, সব কিছুই স্টেপ বাই স্টেপ তারপর চলে আসা। আপনি ইনসিডেন্টসের কথা বলছিলেন, আপনি কি কোনো ইনসিডেন্টস শেয়ার করতে চান যারা আগামীতে বক্সিং এ আসতে চায় তারা শুনে যাতে সেই ব্যাপারগুলোতে সচেতনতার সাথে না, হ্যান্ডেল করতে পারে? আসলে বক্সিং এর ইনসিডেন্টটা সেটা হচ্ছে আমার যে সেলফ ডিফেন্স শেখার যে আগ্রহটা ওটার ব্যাপারেই আর কি। আর বক্সিংয়ের ব্যাপারে যদি আমি বলতে চাই, ভবিষ্যৎ গড়তে চাই, এখনও আসলে বাংলাদেশে ফিমেলদের সেই অবস্থা আসেনি যে একটা মেয়ে আপনার সব কিছুর এগেনস্টে গিয়ে বক্সিং করবে। এটার জন্য আমাদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার এখন। ইমপ্রুভমেন্টটা আপনি কোন জায়গা থেকে বলছেন? ইমপ্রুভমেন্টটা আমাদের দরকার, আমাদের এখানে প্রচার দরকার, তারপর আন্তর্জাতিক ম্যাচ দরকার, বাইরে থেকে ট্রেনার এনে ট্রেনিং করানো দরকার। এগুলো প্রচুর র্যান্ডম করতে হবে। এগুলো দেখা গেছে যে আপনার 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, আপনি বছরে জাস্ট কয়েকটা এইভাবে টুর্নামেন্ট হয়, কখনোই আমরা প্রোগ্রেস করতে পারবো না। আচ্ছা, তো কন্টিনিউ প্রসেসে রাখতে হবে এবং অবশ্যই, এগুলো নিয়ে অবশ্যই। কাজ করতে হবে। আপনি সেলফ ডিফেন্সের কথা বলছিলেন, বক্সিং থেকে লিভ করে আপনি সেটা স্টার্ট করলেন, কি করলেন, কোথায় শুরু করলেন শুনতে চাই। আচ্ছা, এটা প্রথমে সেলফ ডিফেন্সটা আমি শুরু করি, এটা হচ্ছে আশিক ওসমানী ক্লাব, কারাতে ক্লাব। আশিক ওসমানী উনি আমার সেলফ ডিফেন্সের প্রথম টিচার ছিল, সো ওনার কাছ থেকেই প্রথম শেখা। তারপর লাস্ট ইয়ার কারমাগা করেছি, এটা একটি আন্তর্জাতিক সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ। তারপর হচ্ছে আপনার দেশের বাইরে আমার টিচার আছে, ব্রিটিশ টিচার ডেভ টর্টন, তারপর মোহাম্মদ আলী আকবর, ওনাদের কাছ থেকেও আমি দেখা গেছে ট্রেনিং এগুলো নিয়েছি। কোথায় নিয়েছেন সেটা? বাংলাদেশে? না, সেটা হচ্ছে আপনার অনলাইনে নিয়েছিলাম, বাট করোনার জন্য আমার আর ওইদিকে মুভ করা হয় নাই। তো আমার ইচ্ছা আছে, দেখা যাক নেক্সট ইয়ার আমি যেতে। বাংলাদেশের যে কারাতে প্রতিষ্ঠানগুলো আছে, এটা কি আসলে একটা প্রতিষ্ঠানের আন্ডারেই সবগুলো প্রতিষ্ঠান ছোট ছোট করে ছড়িয়েছে ছিটিয়েছে, বিষয়টা কি এরকম? আপনি কি জানেন, আমরা যদি ইনডেপথ একটু শুনতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল তো আছে, কারাতে ফেডারেশন আছে, আপনার জুডো আছে, বাট প্রাইভেটও হচ্ছে, প্রাইভেটলি যারা করছে, তারপর বিভিন্ন জিমে শেখানো হচ্ছে। তারপর যেমন আপনার এই যে আমি বললাম আশিক ওসমানী কারাতে প্রাইভেট যেগুলো, সেগুলো কি জাতীয়ভাবে অন্তর্ভুক্ত না? না, এটা আপনার ন্যাশনাল ভাবে ওরা একটা পারমিশন নিয়ে নেয়, কারণ পারমিশন ছাড়া তো আপনার এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না, এই ধরনের ক্লাবগুলো প্রতিষ্ঠিত করতে পারবে না, এটা পারমিশন অবশ্যই লাগে। তবে কত বছর শিখলেন? হ্যাঁ মাসুদ, এখন আমি কুংফুতে রানিং আছি, আমি ট্রেনিং নিচ্ছি। আমরা কারাতেটা নিয়ে আরো জানতে চাই। আচ্ছা, কারাতেটা আলাদা সাবজেক্ট, এটা মার্শাল আর্টের ভিতরে পড়ে, আমি কারাতেতে নেই। আচ্ছা, আমি কুংফুতে আছি। আচ্ছা, আপনি বললেন যে আপনি শুরুতে একটা কারাতে প্রতিষ্ঠানের আন্ডারে শিখেছেন। ওটাতে আমি জাস্ট সেলফ ডিফেন্সটা শিখেছি, অনলি সেলফ ডিফেন্স। আচ্ছা, জি জি জি। হ্যাঁ মাসুদ, তুমি কিছু বলতে চাচ্ছিলে। যে জায়গাগুলোতে আপনি এই প্রশিক্ষণগুলো নিচ্ছিলেন, আপনার কি মনে হয় যে সেই জায়গাগুলোতে যারা প্রশিক্ষণ দিচ্ছিল তারা প্রশিক্ষণ দেওয়ার জন্য পর্যাপ্ত? অবশ্যই অবশ্যই, কেন না, তারা প্রশিক্ষণ দিচ্ছে, ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে, এটা মানে ইমপ্রুভমেন্টের অনেক ভালো একটা দিক।
হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। আমাদের দেশে তো এরকম অ্যাভেলেবেল ক্লাব নেই। তারপর হচ্ছে একটা মানে দেশের বাইরে যেমন আপনার প্রাইমারি স্কুল থেকে ম্যান্ডেটরি থাকে একটা বাচ্চাকে সেলফ ডিফেন্স শিখাবে, তাদের স্কুল থেকে এটা বলা হয়, একটা মানসিকভাবে তাদের প্রিপেয়ার করা হয়। তো বাংলাদেশে কিন্তু সেটা নেই। তো এখন যারা করছে এই কাজগুলো করছে, শেখাচ্ছে, প্রচার করছে, তারা যথেষ্ট ভালো করছে। কমব্যাট মার্শাল আর্ট বলি বা কিক বক্সিং বলি কিংবা কুমফু বলি, যেটাই বলি না কেন, এই ধরনের আর্ট ফর্মগুলো শেখার জন্য এক ধরনের মানসিক প্রস্তুতি তো দরকার থাকে এবং শারীরিক প্রস্তুতিও কিন্তু দরকার থাকে। তো সেই নিয়মতান্ত্রিক বিষয়গুলো আমরা জানতে চাই। আচ্ছা, আপনি কি যেহেতু এগুলো একটু হার্ড লাইনের ব্যাপার, আর এইগুলো হচ্ছে আপনার ওই একদিন দুই দিনের ব্যাপার না, এগুলোতে লেগে থাকতে হবে, দিনের পর দিন প্র্যাকটিস করতে হবে, বেল্ট টেস্ট দিতে হবে, একটা পর্যায়ে গিয়ে আপনি তখন লাস্ট ফিনিশিং দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় ডিসিপ্লিনভাবে লাইফটা লিড করা, যেমন সঠিক সময়ে খাবার, ঘুমানো, নিয়ম মাফিক চলা যেটাকে বলে। তো আপনার সব দিকে চোখ কান খোলা রাখতে হবে, আদারওয়াইজ পসিবল না। খাবারের কথা বলছিলেন, একটু খাবারের ব্যাপারটা শুনতে চাই, যে কি ধরনের খাবার খেতে হয়, কি ধরনের খাবার বর্জন করতে হয়। আমার ক্ষেত্রে আমি সারা বছরই আমার ডাইটেই থাকা হয়, অকেশনে খাবার দাবার একটু খাওয়া হয় আমার। আর যেটা হচ্ছে আপনার সুগার আর কার্বোহাইড্রেট, স্পেশালি রাতে কার্বোহাইড্রেটটা একটু অ্যাভয়েড করা ভালো। আর হচ্ছে সুগারটা, ফাস্টফুডটা ধরতে গেলে যে যে খাবারগুলো আপনাকে ফ্যাট করবে সেগুলোকে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে, না হলে আপনার বডি ফ্লেক্সিবিলিটি আসবে না, বডির স্ট্রেংথ আপনি ধরে রাখতে পারবেন। আমরা আরেকটু সেলফ ডিফেন্স নিয়ে কথা বলি মাসুক। এটা তো আসলে আমাদের সবার জন্যই জরুরি, সবার জন্য। এটা কি আমরা সব বয়সী, মানে যে কোনো বয়সে যে কোনো সময় মানুষ করতে পারে? যে কোনো বয়সী, কারণ শুধু যে মেয়েদেরই অ্যাটাক করবে, একটা ছেলেকে যে অ্যাটাক করবে না, এটা কিন্তু কোনো কথা না। মাসুক, তুমিও চাইলে শিখতে পারবে। একদমই, হ্যাঁ, আমি আগ্রহ রাখছি। আমরা একটু শুনি যে এটা কি কোনো কোর্স, বিষয়টা কি এরকম যে এটা কি কোনো সময় থাকে? যে অবশ্যই এটা সময় থাকে, আপনি 3 মাসের করতে পারেন, 1 মাসের করতে পারেন, 6 মাসের করতে পারেন, অবশ্যই এটা টাইম ডিউরেশন থাকে। আপনি যে বেসিক যেটা, যে আপনাদের যারা নর্মাল যারা পার্সন আছে তাদের তো একটু ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট বেসিক যেটা, যে নিজেকে প্রোটেক্ট করতে পারা, সেটা জানলেই এনাফ। আচ্ছা, এটা কি যে কোনো কারাতে প্রতিষ্ঠানই করাচ্ছে? হ্যাঁ, যে কোনো কারাতে প্রতিষ্ঠান করাচ্ছে, আর প্রাইভেটও কিছু এখন হচ্ছে যারা স্পেসিফিক ভাবে শুধু এগুলোর উপরই ফোকাস দিচ্ছে। আচ্ছা, তার মানে আপনি শুরু করলেন বক্সিং, সেখান থেকে সেলফ ডিফেন্স, তারপর আপনি চলে আসলেন কুংফুতে। হ্যাঁ, এই তো টোটাল ব্যাপারটাকেই বলে রিলেটেড। হ্যাঁ, রাইট। একটু আমরা পর্যায়ক্রমেই শুনতে চাই, যেহেতু আপনি অনেক সময় ধরেই এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছেন। একটু কুংফু নিয়েও শুনি যে সেটা কবে শুরু করলেন, কতদিন মেয়াদি করলেন? আপনি বক্সিংটা তো করলেন প্রায় 3 থেকে 4 বছর। জি। আচ্ছা, কুংফুটা আমি শুরু করেছি আপনার 2021-এর লাস্টের দিকে এসে, এখনো সেটা রানিং। তো আমার আপনার লাস্ট মান্থে ফাইট ছিল, তো মার্চের 8 তারিখে, হ্যাঁ 8 তারিখে আমার ফাইট ছিল, বেল্ট টেস্ট ছিল। তো 4টা বেল্ট টেস্ট দিয়েছি একসাথে। তো আপাতত গ্রিন বেল্টে আছি, আবার নভেম্বর ডিসেম্বরের দিকে আরেকটা আমাদের বেল্ট টেস্ট হবে। আর আমাদের যে অ্যাসোসিয়েশনটা, এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল, এটা কোনো লোকাল না। আপনার বাংলাদেশ সহ ইউরোপের আরো 16টা দেশে এটার আপনার ব্রাঞ্চ আছে। সেটি কি নাম? শাওলিন অ্যান্ড উডাং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। আচ্ছা, এটার সঙ্গে আপনি 2021 থেকে যুক্ত হলেন। আচ্ছা, আপনি বেল্টের কথা বলছিলেন যে আপনি গ্রিন বেল্টে আছেন এখন। স্টার্ট করেছিলেন তো নিশ্চয়ই হোয়াইট বেল্ট দিয়ে? অবশ্যই। আচ্ছা, এক্সাম দিয়ে একটু শুনি যে প্রসেসটা একটু আমরা জানি। প্রসেসটা হচ্ছে আপনার বেল্টের ধাপগুলো আছে স্টেপ বাই স্টেপ। এটা আপনার মিনিমাম অবশ্যই কয়েক বছর লাগবে ব্ল্যাক বেল্ট পর্যন্ত যেতে। আর আমাদের যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল, আমাদের গ্র্যান্ড মাস্টারও আপনার ফরেনার, তো সে খুবই স্ট্রিক্ট। এখানে দেখা গেছে যে কোনো মানে ছাড় দেয়া বা ফ্লেক্সিবিলিটির কোনো চান্স নেই। সো ওই হার্ডটাইকে পার করতে হবে। আর আমি দেখা গেছে যে 4টা বেল্ট এবার একসাথে টেস্ট দিয়েছি, এটা একটু টাফ। এটা আসলে 4টা বেল্টকে আসলে একসঙ্গে টেস্ট দেয়া যায় নাকি আপনি আপনার পূর্ব অভিজ্ঞতার জন্য আসলে পেরেছিলেন? যে আপনি পূর্ব একটু অভিজ্ঞতা ছিল দেখেই মনে হয় পেরেছি, কিন্তু নরমালি আসলে এটা একজন যাদের কোনো আগে ফাইটের ব্যাকগ্রাউন্ড নেই, তারা যখন আসবে, আমার মনে হয় আমি সাজেস্ট করব স্টেপ বাই স্টেপ যাওয়াই ভালো, কারণ 4টা বেল্ট একসাথে টেস্ট দেওয়া এটা খুবই টাফ। আচ্ছা,
জি জি। আপনার কতদিন লাগলো 4টা বেল্টের টেস্ট দিতে? এটা আমাদের তো এক্সাম হয় বছরে একটা করে, সো আমার লাগলো এই তো অলমোস্ট 21-এর লাস্টের দিকে আমি এন্ট্রি করেছি, 1.5 বছর। আচ্ছা, 1.5 বছরের মতো সময় লেগেছে। মাসুক, তুমি 21 কিছু না, বলতে 22 চাচ্ছিলে? হবে, 22। আমি আসলে তোমাকেই বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকের যে গেস্ট আছে তামান্না হক, ওনার জীবনের প্রতিটা ধাপে ধাপেই মানে এক একটা করে মোড় আসছে এবং উনি ওনার লার্নিং এর যে বিষয়টা সেটাও কিন্তু চেঞ্জ করে ফেলছে সাবজেক্টটা, এবং একই সাথে উনি অনেকগুলো বিষয় নিজের মধ্যে আয়ত্ত করছে, যে জিনিসটা একই সাথে সুন্দর। এবং তোমার কি মনে হয় যে এইভাবে কোনো একটা বিষয় অল্প করে শিখে বা আরেকটু বেশি করে না শিখে আর একটা জায়গায় যাচ্ছে, অনেকগুলো জিনিস একসাথে আয়ত্ত না, করলে? অনেকগুলো জিনিসের চেয়ে বড় কথা কি উনি যে কাজটা করছেন মাসুক, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজই একটা কাজের সঙ্গে আরেকটা কাজ রিলেটেড। আসলে উনি বক্সিং দিয়ে শুরু করলেন, তারপর সেলফ ডিফেন্সে কিছুদিন উনি করলেন, তারপর উনি কারাতে চলে আসলেন বা কুনফু করলেন। এবং উনি যেটা বলছিলেন যে একই সঙ্গে উনি 4টা বেল্টের টেস্ট দিয়েছে, ওনার এই পূর্ব অভিজ্ঞতার জন্যই কিন্তু উনি এটা সম্ভব পেরেছেন। হয়েছে। এবং একই সঙ্গে আমি আরো একটা কথা বলতে চাই যে আমরা যেটা বলি যে শিল্প সাহিত্যের যে শাখা, তাই না, একটার সঙ্গে আরেকটা না ওতপ্রোতভাবে Interrelated। আসলে জড়িত। সত্যি তাই। ওনার কাজটাও অনেকটা তাই। আমার মনে হয় সেই জন্য ওনার মানে নেগেটিভ কিছু হয়নি, ভালো কিছুই হয়েছে। সত্যি তাই। এবং আমি এই জায়গাতেই আসতে চাচ্ছিলাম যে উনি একই সাথে অনেকগুলো বিষয় নিজের মধ্যে ধারণ করেছেন। তার আগে জি, একটু অবশ্যই। শুনতে চাই যে কেমন লাগে যখন আপনাকে একজন বক্সার বলা হয়, বা আমরাও আজকে বলছি বক্সার বা ফিটনেস ট্রেনার, এবং সর্বোপরি বাংলাদেশের প্রথম নারী বক্সার। এটা শুনলে খুব ভালো লাগে, আচ্ছা, ফার্স্ট ফিমেল বক্সার, এটা শুনলে আমার খুবই ভালো লাগে, আর এটা মনে হয় সারা জীবনই ভালো লাগাটা কাজ করে। না নিশ্চয়ই নিশ্চয়ই। ফিটনেস ট্রেনার, একটু জানতে চাই যে এই ট্রেনিং বা এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে কি যখন আপনি সেলফ ডিফেন্স নিয়ে কাজ করেছেন হ্যাঁ, বা বক্সিং তখন করেছেন থেকেই। তখন থেকেই? তখন থেকেই, আচ্ছা। কারণ আমি ওয়ার্কআউট নিজে করতে খুব পছন্দ করি, আর তখন থেকে এটার উপর কাজ করা অলমোস্ট 6 ইয়ার্স হয়ে গেছে। আচ্ছা, এটার সাথে আমি কন্টিনিউ আছি। আর হচ্ছে আপনার এই তো 5-6 ইয়ার্সে আপনার অলমোস্ট আমি 2000 মতো ওমেনকে ট্রেন করেছি। আচ্ছা, আপনাকে বলা হয় যে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একজন ফিটনেস ট্রেনার, প্রশিক্ষক। জি, কেন বলা হয়? এটা আমি লাস্ট ইয়ার আপনার ব্যাংকক থেকে সার্টিফাইড হয়ে এসেছি তাই। আচ্ছা, ওখানে কতদিনের কোর্স করেছেন? এটা আপনার 10 ডেজের ছিল। ওখানে আপনার বিভিন্ন দেশ থেকে আপনার স্টুডেন্ট এসেছিল, কম্বোডিয়া, তারপর হচ্ছে আপনার ইউরোপ থেকে। তো ওই সবাইকে নিয়েই ক্লাসটা ছিল আমাদের। প্রশিক্ষক কি প্রশিক্ষক- বিভিন্ন দেশ থেকে এসেছিলেন? হ্যাঁ, প্রশিক্ষক ছিল আপনার সুজানা ম্যাম, উনি কানাডিয়ান এডুকেটর, ফিটনেস এডুকেটর ছিল উনি। আচ্ছা আচ্ছা, জি জি জি। বাহ। কতদিনের প্রশিক্ষণ বললেন সেটা? এটা 10 ডেজ ছিল। আচ্ছা, হ্যাঁ, 10 ডেজে অনেক কিছুই আমাদের শেখানো হয়েছে। একটু শুনি পুরো Like প্রসেসটা আপনার কেমন সবচেয়ে ছিল, যেটা- আপনি কিভাবে সেখানে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকক একাই গিয়েছি, আচ্ছা। কাউকে পাইনি, একাই গিয়েছি। আর হচ্ছে এটার জন্য আপনার সেটা ধরেন, এটা কি আপনি কোনো প্রতিষ্ঠানের হয়ে গেলেন নাকি না, এটা আমার personally? নিজের আচ্ছা, নিজের উদ্যোগে আমি আচ্ছা। গিয়েছি। কোনো এই পুরো প্রতিষ্ঠানে প্রসেসটি না। আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আমার আরো আগে যাওয়ার প্ল্যান ছিল। করোনার জন্য ওদের এই আপনার কোর্সটা বন্ধ ছিল অনেকদিন পর্যন্ত। তারপর ধরেন যখন সবকিছু একটু স্বাভাবিক হলো, প্রায় 1-1.5 বছর পর্যন্ত শুধু আমি খোঁজ খবর নিয়েছি যে ওদের এই কোর্সটা কবে থেকে শুরু হবে, আবার কবে করাবে এই ট্রেনিংটা। তো দেখা গেছে 1-1.5 বছর ওদের সাথে কন্টিনিউ কথা বলার পর আর আপনার থাইল্যান্ডে মেন জিনিসটা প্রবলেমটা হচ্ছে ওদের যে ট্রেনিংগুলো করানো হয় থাই ল্যাঙ্গুয়েজে। সো থাই ল্যাঙ্গুয়েজ তো আমি বুঝবো না। আচ্ছা, তো ইংলিশে যে ল্যাঙ্গুয়েজগুলো, তো দেখা যায় ওদের যখন দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট গ্যাদার হয়, ওরা যখন দেখে যে না আমাদের ব্যাচে স্টুডেন্ট হয়েছে, তখনই ওরা ইংলিশের প্রোগ্রামগুলো শুরু করে। আচ্ছা, তো এর জন্য দেখা গেছে যে আমাকে অনেক দিন ওয়েট করতে হয়েছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। তো যখন স্টার্ট করলো, ওরা আমাকে ইমেল করলো যে তুমি কি জয়েন করতে চাও কিনা, আমাদের ইংলিশের প্রোগ্রামটা শুরু হচ্ছে। আচ্ছা। তো তারপরে আমি আর দেরি করে আমি ভিসা করে চলে গেছি। তার মানে আপনার অ্যাপ্লিকেশন ছিল অনেক আগে থেকে? অনেক আগে থেকে ওদের সাথে আমার কথাবার্তা আচ্ছা, ছিল। প্রসেস হতে প্রায় সময় লাগলো 1-2 বছরের মতো? হ্যাঁ, সময় লাগলো। করোনা, তারপর ইংলিশ প্রোগ্রাম ওদের হচ্ছিল না,
এই সব কিছু মিলে বিভিন্ন অপেক্ষা। ভাষাভাষীর লোক ছিল সেখানে, যদিও আপনি বলছিলেন যে হ্যাঁ, ইংলিশে বিভিন্ন। আপনাদের কোর্সটা করা জি, হয়েছে, জি। তারপরে তো বিভিন্ন রকম অভিজ্ঞতাও বিনিময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা বিনিময় হয়েছে। তো ওরা আমাকে দেখে ভাবেনি যে আমি বাঙালি। আচ্ছা, ওরা ওখানে যে টিচার ছিল, টিচারও বুঝতে পারেনি যে আমি বাঙালি। আপনার হেয়ার কালার দেখে নিশ্চয়ই। হেয়ার কালার মানে মানে সে যে টিচার ছিল সেও খুব ফিট ছিল, আচ্ছা। 60 ইয়ার্স ওল্ড ওম্যান, কিন্তু তার ফিটনেস মানে সে আচ্ছা। এতটাই ফিট, তার ফিটনেস পুরো আমার মতো। আচ্ছা, তার মানে ফিজিক্যাল ফিটনেসটা একটা এতটা বিশাল ব্যাপার। আসছে। তো তারপরে মানে সে আমাকে খুব প্রায়োরিটাইজ দিয়েছে, আচ্ছা। সবার থেকে খুব প্রায়োরিটাইজ দিয়েছে। আর খুবই ভালো টিচার ছিল সে। আর মেইন যেটা শেখানো হয়েছিল যে প্রেগন্যান্সি অবস্থায় একটা মেয়ে কি ওয়ার্কআউট করতে পারবে। আচ্ছা, আমরা ইভেন উনিও আমাদের বলতেছিল যে তোমরা এশিয়ান ওমেনরা তো প্রেগন্যান্ট হলে তোমরা কিছুই করো না, তোমরা বেডে বসে থাকো, বাট এটা তো সম্পূর্ণ রং। আচ্ছা। আমরা যারা আছি ইউরোপ, কানাডা, আমেরিকা যারা আছি তারা কিন্তু এটা করি না। আচ্ছা, কি কি করা হয়, কি কি অভিজ্ঞতা হলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে চাই, বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, প্রেগন্যান্সি পিরিয়ডে মেয়েদের কি করা উচিত বা আফটার প্রেগন্যান্সি কি করা উচিত। ওটার জন্য কিছু আপনার আলাদা ওয়ার্কআউট সে বলে দিল, আমাদের দেখালো, আমাদের করালো, আমাদের বুকস দিল এটার উপর, আমরা যেন আবার স্টাডি করতে পারি বাসায় গিয়ে। তো এটা ছিল। আর হচ্ছে যে আপনার যে আমরা তো দেখা গেছে যে উনিও এটা বলতেছিল যে তোমরা এশিয়ানরা শুধু সিজারের দিকে চলে যাও, প্রেগনেন্ট হলে আগে প্রথমে চিন্তা করো কিভাবে সিজার করানো হবে, যেটা তোমাদের বডিটাকে শুরুতেই ড্যামেজ করে দেয়। তো একটা নর্মাল ডেলিভারি কিভাবে হতে পারে, কি ওয়ার্কআউট করতে পারে বা কি প্রসেসে গেলে সে ওই সময়টা কিভাবে চলবে, মানে ডিটেলস ইন ডিটেলস সব কিছু। তো সব কিছুর উপরই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইভেন প্রেগনেন্সির পর একটা মেয়ে কিভাবে আবার স্বাভাবিক জীবনে চলে আসে এটার উপরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণগুলো কি ফিজিক্যালি অ্যাক্টিভিটিসের পাশাপাশি মেন্টাল গ্রুমিংও ছিল? বোধ ছিল, এক্সাম ছিল, সবকিছু মিলিয়ে। ফিজিক্যাল জায়গাগুলো দেখানো যেহেতু সম্ভব না, আমরা কি মেন্টাল যে গ্রুমিংগুলো আপনাদেরকে দেওয়ানো হয়েছিল সেগুলো একটু জানতে পারি? হ্যাঁ, মেন্টাল গ্রুমিং যেটা ওই যে আমরা যেটা ভেবে আসতেছি, আমার টিচার ম্যাডামও যেটা বললো যে তোমরা প্রেগনেন্ট হলে আগে চিন্তা করো যে কিভাবে সিজারের দিকে যাব, তোমরা খুব এটার প্রতি এডিক্টেড, বাট এটা ঠিক না। তো এই যে একটা চিন্তাধারা বা প্রেগনেন্সি টাইমেও আমরা ওয়ার্কআউট করতে পারি, আমাদের ওয়েটটাকে আমরা স্বাভাবিক যতটুকু সম্ভব, সেই সময় তো একটু ওয়েট গেইন হবেই, তারপরে যেন এক্সট্রা আরও বেশি ওয়েটটা গেইন না হয়, খাবার দাবার, তারপর হচ্ছে ডাক্তারের সাথে কনসাল্ট করা। তো সব কিছু ব্যাপারে আমাদের আসলে এটা মনে করতে হবে যে আমি প্রেগনেন্সি টাইমেও আমি ওয়ার্কআউট আছে সেগুলো আমি করতে পারি আমার বডিটাকে সচল রাখার জন্য। আর নর্মাল ডেলিভারির জন্য এরকম একটা মেন্টালি প্রিপারেশন নিতে হয়। আচ্ছা, এটাই আর কি। ম্যাম, আপনার জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে আমরা দেখতে পাচ্ছি যে শেখার ব্যাপারে আপনার কোনো কার্পণ্য নেই, না, আমার খুব আগ্রহ, পছন্দ আমি করেন মৃত্যুর আগ পর্যন্ত শিখেই যাব। এবং এই তাগিদ থেকেই কি আপনি মিলিটারি প্রশিক্ষণও নিয়েছেন? হ্যাঁ, ওটা ছিল আপনার ইন্টারন্যাশনাল একটা সেল ডিফেন্স, ওটা যেহেতু সেল ডিফেন্সের ভিতরই পড়ে কার্ভ মাগাটা, সো এই জন্য ওটা ভাবলাম যে যেহেতু একটা ইন্টারন্যাশনাল সেল ডিফেন্স, খুব মানে ওটা খুব একটু ব্রুটাল টাইপের। তো বাট ওখানে যেমন আপনার গান দিয়ে আপনাকে অ্যাটাক করলে আপনি কিভাবে প্রোটেক্ট করতে পারেন, নাইফ দিয়ে আপনাকে অ্যাটাক করলে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে পারেন। তো আমার মনে হচ্ছে এটা আমার জানা দরকার। মিলিটারি প্রশিক্ষণটা আপনি নিয়েছিলেন কোথায় থেকে? এটা হচ্ছে কারমাগাজ চিফ হেড ইনস্ট্রাক্টর বাংলাদেশে খসরু পারভেজ রুমিজ স্যারের কাছ থেকে নিয়েছি, কমব্যাট জিম। আবারও একইভাবেই আসি যে কতদিনের কোর্স ছিল? এটা 3 মান্থস। 3 মান্থস। হ্যাঁ হ্যাঁ, এটা 3 মান্থসের ছিল। তারপর আমাদের ফাইট হওয়ার পর দেন সার্টিফিকেট প্রোভাইড। উইকলি কতদিন শিখেছেন? জি, উইকলি ক্লাস করেছেন কতদিন? উইকলি ক্লাস 2 ডেজ, বাট দেখা গেছে যে আমি 2 ডেজ জয়েন করতে পারিনি, আমার শুধু ফ্রাইডেতেই যা হতো, কারণ ব্যস্ততার কারণে 2 ডেজ যা হতো না আমার, শুধু ফ্রাইডেতেই আমি ক্লাস করেছি।
মিলিটারি প্রশিক্ষণটার পরে আপনার কি মধ্যে মানসিক কি পরিবর্তন এসেছে যে আপনি আগের চেয়ে অনেক কিছু ক্যাপাবল, অনেক ব্যাপারে ক্যাপাবল, যেটা আসল যেটা একটা মেয়েকে সাধারণত একটা ছেলেই অ্যাটাক করবে, একটা মেয়ে কখনো অ্যাটাক করবে না। এই যে অ্যাটাক করা, নিজেকে প্রোটেক্ট করা যে একটা মেন্টালি টেন্ডেন্সি, তারপর এটা যে সরাসরি আমাদের ফাইটের মধ্যেও হয়েছে। তো এই যে একটা ভয় দূর হওয়া, একটা সাহস আরো মানে গ্রো করা নিজের ভিতর, এটা পুরোই আমার গ্রো আপ হয়েছে। আত্মবিশ্বাসটাও বেড়ে যায়। একদমই তাই। এবং এতগুলো প্রশিক্ষণ নিয়েছেন, আমি প্রশিক্ষণগুলোতে কতটুকু ভালো করলাম বা কতটুকু এগিয়ে গেলাম সেটার জন্য তো আসলে কম্পিটিশন দরকার। অবভিয়াসলি। হ্যাঁ, তো আপনি কি বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পেরেছেন কিনা, সেই সুযোগটা হয়েছে কিনা? আপনি তো অনেকগুলো মাধ্যমই আসলে আয়ত্ত করেছেন। আচ্ছা, কম্পিটিশন যেমন বক্সিংয়ে ছিল, তারপর এখন কুংফুতে আছি, এটা তো কম্পিটিশন চলতেই থাকবে। আচ্ছা। আর হচ্ছে যে সেলফ ডিফেন্স যেগুলো শিখার ব্যাপার, কিক বক্সিং, এগুলো লার্নিং এর ব্যাপার, সাইকোলজির ব্যাপার। সেলফ ডিফেন্সটা আপনার বলতে গেলে 50% সাইকোলজি, যে আপনার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, সো আপনি নার্ভাস হয়ে গেলে হবে না। সো দেখা গেছে এগুলো সাইকোলজিক্যালি এটাকে স্ট্রংলি আসলে স্ট্রংলি নিতে হবে। দেন আদার্স হচ্ছে আপনার টেকনিক। তো এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস শেখার ব্যাপার। এখানে আসলে কম্পিটিশনের কিছু নেই, কিন্তু কারমাগা যেটা, এটা খুব যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেনিং ছিল এটা, সো এটা আপনার এটা ওয়ার্ল্ড ওয়াইডই আছে, তো এখানে কম্পিটিশন হবে, এটা স্বাভাবিক। সো ওখানে কম্পিটিশনটা ছিল লাস্ট। আমি কম্পিটিশনের কথা এই জন্যই বললাম, আপনি যেটা শুরুতেই বলছিলেন যে আপনার কম্পিটিটর পাওয়া যায় না আপনার হাইট, আপনার ওয়েট অনুযায়ী। জি জি জি। তো সেই জায়গা থেকে আপনার সেই সুযোগটা ছিল কিনা যে কারোর সঙ্গে ফাইট দেওয়া বা কারোর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে ছিল। কুংফুর ব্যাপারটা আলাদা, এখানে আবার তেমন একটা হাইট ওয়েট এগুলো ভ্যারি করে না। তারপর হচ্ছে যে কারমাগাটা যেমন, এটা তো দেখা গেছে যে আপনার একটা কি বলবো, মানে বাস্তবে যেটা হয় যে একটা মেয়েকে আপনার আপনার মাল্টিপল পিপল অ্যাটাক করলে কিভাবে সে ছুটে আসবে, তো ওটাই ওই রিলেটেডই আসলে ফাইটটা হয়েছে আর কি। ম্যাম, আপনাকে আমরা যতদূর পর্যালোচনা করেছি, আমরা জানতে পেরেছি যে আপনি ভীষণ নারী বান্ধব এবং রেপ ভিকটিম এবং নারীদের যে সেলফ ডিফেন্স, এটি নিয়ে আপনি সবসময় কথা বলেছেন এবং গত কয়েক বছর ধরে এটি নিয়ে আপনার একটা অন্যরকম সচেতনতা ছিল। কোনো সংগঠনের হয়ে কাজ করেন? হ্যাঁ, আমি হিউম্যান রাইটসের মেম্বার আছি আপনার বাংলাদেশ মহিলা পরিষদে। আচ্ছা, কতদিন যাবত? এটা প্রায় অলমোস্ট 2 ইয়ার্স। 2 ইয়ার্স। এই 2 ইয়ার্সের অভিজ্ঞতা শুনতে চাই যে কি কি অ্যাক্টিভিটিস বা কি কি বিষয়ের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছে? ওখানে যেমন প্রথমেই আপনার যৌতুক, তারপর বাল্যবিবাহ, এগুলোর এগেনস্টে কাজ করা। তারপর আপনার লাস্ট নভেম্বর না ডিসেম্বরে আমাদের একটা সেমিনার হলো, সেটা হচ্ছে আপনার সাইবার ক্রাইমে যে মেয়েদের হ্যারাস করা হয় এটার বিরুদ্ধে কাজ করা। ওখানে অনেকেই ছিল, তো সাইবার ক্রাইম নিয়ে যারা বাংলাদেশে কাজ করছে মেইনলি প্রশাসনে, তারাও ছিল, হাইকোর্টের জজ ছিল। তো এটা নিয়েই আমাদের সেমিনার ছিল, তো ওটা খুবই ভালো ছিল। আমাদের অনেকেই ছিল আপনার যাদের পরামর্শ দেওয়া দরকার, কিভাবে করলে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এটা কমে যাবে, তো এই সব কিছু নিয়েই আর কি। এটা খুবই ভালো, আমরা খুবই ভালো করছি, চেষ্টা করছি করার জন্য। বাল্যবিবাহ কিংবা যৌতুক এসব নিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু এগুলো তো একদমই তৃণমূল পর্যায়ের একটি বিষয়। তো আপনারা কি তৃণমূল পর্যায়ে গিয়ে তাদেরকে কোনো রকম প্রশিক্ষণ বা তাদের সাথে কথা বলা কোনো কি করেছেন আপনারা? এটা আসলে কাজ তো দেখা গেছে করতে গেলে পুরো বাংলাদেশকে নিয়ে কাজ করতে হবে, তাই না? আর হচ্ছে আপনার এক ধারে পুরো বাংলাদেশকে নিয়ে কাজ করা সম্ভব না আমাদের পক্ষে, কারণ হচ্ছে এখানে গ্রামগঞ্জে এই জিনিসগুলো কিন্তু বেশি হচ্ছে। তো এই যে একটা মেসেজ প্রোভাইড করা, প্লাস যখন দেখা যায় যে কোথাও আসলেই খুব বেশি সমস্যা হচ্ছে বা কেউ আমাদের জানাচ্ছে বা 999-এ কল দিচ্ছে বা ওইভাবে আমরা ইনফরমেশন পাচ্ছি, তো সাথে সাথে আমরা সেটা স্টেপ নিচ্ছি। বাট এভাবেই কিন্তু প্রচারেই প্রসার, তো এভাবেই কিন্তু দেখা গেছে যে জানবে, সচেতনতা বৃদ্ধি হবে। তারপরে এই যে যৌতুক, বাল্যবিবাহ, এটা যে একটি অপরাধ, অনেকেই জানে না, গ্রামের মানুষরা অনেকেই কিন্তু এটা জানে না, মফস্বলের মানুষরা, তাদের কাছে এটা খুব ইজি গোয়িং। তো এগুলো যখন আস্তে আস্তে আরো ভালোভাবে বুঝবে যে এটার একটি শাস্তি আছে, অপরাধমূলক শাস্তি এটা, তো আশা করি এগুলো আস্তে আস্তে কমে আসবে। বাট দেখা গেছে আমাদের পক্ষে, শুধু আমাদের হিউম্যান রাইটসের পক্ষে সম্ভব না পুরো বাংলাদেশের থেকে এগুলো সরিয়ে দেওয়া, কিন্তু আমরা কাজ করে যাব, আমরা চেষ্টা করছি।
বাহ, খুবই সুন্দর উদ্যোগ এবং খুবই সুন্দর চিন্তা। তবে আরও একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে সাইবার ক্রাইমের কথা, মেয়েদেরকে সাইবারেও আপনারা সহযোগিতা করছেন। জি। সেক্ষেত্রে কি কি ধরনের অপরাধগুলো উঠে আসছে বা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মেয়েরা? সমস্যা যেটা সবচেয়ে কমন সমস্যা সেটা ব্ল্যাকমেল করা। তার কোনো বয়ফ্রেন্ড থাকলে বা তার কাছে কোনো পিকচার ভিডিওস থাকলে সেটা দিয়ে ব্ল্যাকমেল করা। তারপর হচ্ছে আপনার যে সাইবার বুলিং মেয়েদের টিচ করা সাইবারে, তারপর হচ্ছে গিয়ে আপনার হ্যাক করা, এই পুরো ডিটেলসটা নিয়েই কিন্তু কাজ। এই ধরনের অপরাধ যদি সংগঠিত হয়, আপনার মাধ্যমে আমরা আসলে দর্শকদেরকেও একটু ক্লিয়ারভাবে জানাতে চাই যে সেগুলো শাস্তি কি? সেগুলোর জন্য আপনার যে শাস্তিগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আইনের আওতায় নিয়ে সে যেটা করেছে সেটার জন্য অবশ্যই তার মনে হয়, আমি যেটা জানি, তার 1 থেকে 2 বছরের জেল এবং কিছু টাকা তাকে জরিমানা। আর হচ্ছে এটা শাস্তি আরো বৃদ্ধি পেতে পারে যদি সেটা অপরাধটা আরো বেশি মানে জঘন্য হয়, সেটা অনুযায়ী তার শাস্তি হবে অবশ্যই। আচ্ছা, জি, অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ হয়। অবশ্যই। আমরা একটু শুনি যে আপনি এখন ট্রেনার হিসেবে যেহেতু কাজ করছেন, ফিটনেস ট্রেনার, একই সঙ্গে আপনি সেলফ ডিফেন্স, বিভিন্ন সেক্টরে আপনি এখন ট্রেনার হিসেবে আছেন। নারীরা কি আসলে আসছে এই প্রশিক্ষণগুলো নিতে, বা আপনি রেসপন্স কেমন পাচ্ছেন? মেয়েদের, আপনি তো নারী পুরুষ উভয়কেই প্রশিক্ষণ দিচ্ছেন। হ্যাঁ, আমি উভয়কেই দিই। তো দেখা গেছে যে মেয়েদের সেলফ ডিফেন্স থেকে বক্সিং আগ্রহটা বেশি। আচ্ছা, সেলফ ডিফেন্স শেখার মতো কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত আমি সেরকম পাইনি, কিন্তু বক্সিং শেখার জন্য অনেক পেয়েছি, এখনো পাচ্ছি। তো এটা কেন আমি জানি না, মানে আগ্রহটা কেন কম সেটা জানি না, কিন্তু বক্সিং আগ্রহটা বেশি। আপনারা কখনো সাজেশন দেন কিনা যে সেলফ ডিফেন্সটা আসলে প্রয়োজন, কেন সব সময় প্রয়োজন? দিচ্ছি, সব সময় মেসেজ দিচ্ছি, সব সময় বলছি, কিন্তু এটা আমার মনে হয় এই মেন্টালিটিটা গ্রো আপ হতে সময় লাগবে। কারণ দেখা যায় যে আমরা শুধু পেপার নিউজে দেখি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মেয়ের এখানে হয়েছে, ওখানে হয়েছে, জাস্ট এটা খুব আমরা লাইট ভাবে দেখি। আসলে এটা যতটা লাইট ভাবে দেখি ততটা লাইট না, তাই না? কারণ অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। আর সচেতনতাটা আসা দরকার আপনার শিক্ষাগত প্রতিষ্ঠান থেকে, পরিবার থেকে। এখন আমি বললেই যে সবাই এটা বুঝতে পারবে সেটা কিন্তু না, এটা আপনাদের রুট থেকে আস্তে আস্তে আসতে হবে। তারপরও আমি যেটা বলে যাচ্ছি সেটা করে যাব, বলে যাব। আপনি বলছিলেন যে নারীদের ক্ষেত্রে সেলফ ডিফেন্স শেখার আগ্রহটা কম, জি, কিন্তু তাদের জন্যই তো আসলে মূলত এটি জরুরি। এই যে আগ্রহ কম, আপনি বলছিলেন যে পরিবার একটা কারণ, কিন্তু আসলে বাংলাদেশে মানুষ যখন পেট ব্যথা করে তখন ওষুধ খেতে অভ্যস্ত। বাংলাদেশে কি তাহলে কি সেলফ ডিফেন্সটা জরুরি নয় বা এত ম্যান্ডেটরি নয়, মানে এত ব্যাপক হারে? এখানে সিকিউরিটি কম, বাংলাদেশে কিন্তু মেয়েদের সিকিউরিটি নেই, কোনো সিকিউরিটি নেই, তাই না? কিন্তু সিকিউরিটি নেই, কিন্তু অথচ এটা শেখার আগ্রহ নেই। ব্যাপারটা হয়ে গেছে যে এমন। কিন্তু আসলে এটা পরিবারের কথা বললাম, পরিবারেরও সচেতনতা আসতে হবে যে আমার মেয়েকে বা ছেলে যেটাই হোক না কেন শেখানো উচিত। পরিবার, প্রতিষ্ঠান, সর্বোপরি সমাজ থেকে আসলে এই সচেতনতাগুলো আসতে হবে। এটা একজন দুইজন থেকে আসা সম্ভব না। আর যে কারাতে, তারপর আপনার জুডো বলেন, এইসব মার্শাল আর্ট যারা আছে, মার্শাল আর্টের সাথে যারা রিলেটেড আছে, এগুলোও সেলফ ডিফেন্স, কিন্তু এগুলো তো সবার পক্ষে সম্ভব না যে আপনার বছরের পর বছর ধরে রাখা শেখা। তো সেটার জন্য হচ্ছে আপনার যে শর্ট পিরিয়ডে নিজেকে বিল্ড আপ করা, নিজেকে প্রোটেক্ট করার যে টেকনিকগুলো শেখা, সেটাই কিন্তু সেলফ ডিফেন্স। কিন্তু এটা আসলে কেন এমন, আমি নিজেও হতাশ, সময় লাগবে, আশা করি এস্টাবলিশড হবে। আপনি কি প্রশিক্ষণটা পার্সোনালি দিচ্ছেন না কোনো প্রতিষ্ঠানের হয়ে দিচ্ছেন? না, আমি পার্সোনালি দিচ্ছি। আচ্ছা, আপনি বাংলাদেশের প্রথম নারী বক্সার, যেটি আসলে অনেক নারীদের জন্য আপনি উদাহরণ। বর্তমান সময়ে ক্রীড়াক্ষেত্রে অনেক নারীরা আগ্রহী হচ্ছে, এই বিষয়টিকে আপনি আপনার চোখ দিয়ে কিভাবে দেখছেন? মেয়েরা ক্রিকেট, ফুটবলে খুবই ভালো করছে, এটা খুবই ভালো। কারাতেতেও অনেক মেয়ে আছে, কিন্তু দেখা গেছে যে আমরা শুধু ক্রিকেট ফুটবলটাকে নিয়েই বেশি ফোকাস দেই, অন্য সাইডগুলোতে ফোকাস দেই না, যার জন্য দেখা যায় যে আমাদের অনেক হিডেন জ্যাম আছে বাংলাদেশে। সেই হিডেন জ্যামগুলো ওই হিডেনে থেকে যায়, ওগুলো আর আপনার উঠে আসে না। তো আমাদের উচিত যে প্রতিটা স্পোর্টসকেই ফোকাস দেয়া সমান তালে, যাতে করে একটা আন্তর্জাতিক আপনার অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। এটাই। আমি একটু পেছনে যেতে চাই। কলেজ, ইউনিভার্সিটি, যেই সময়টাতে আপনি পড়াশোনা করছেন, পাশাপাশি আপনি বক্সিং শিখছেন কিংবা সেলফ ডিফেন্স,
রেসপন্সটা কেমন ছিল পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে, একই সঙ্গে যারা শিক্ষক ছিলেন কি বলতেন? আমার ইউনিভার্সিটির টিচাররা খুব হ্যাপি ছিল। আচ্ছা। আমি ক্লাসরুমে ঢুকলেই কেমন যেন একটা ভাইবস একটা কাজ করতো। খুব বলতো হ্যাঁ আমাদের, সেটা নিশ্চয়ই নতুন করে আপনাকেও উৎসাহিত করতো। হ্যাঁ উৎসাহিত করতো, আমাদের বক্সার আসছে এটা সেটা, হ্যাঁ গতকাল পেপারে নিউজ দেখলাম, হ্যাঁ টিচাররা যখন বলতো, ক্লাসমেট ফ্রেন্ডসরা, এটা মানে খুব এনজয় করতাম, আমি খুবই এনজয় করতাম। মানে ফ্যামিলি থেকে দেখা গেছে যে আমার ইউনিভার্সিটিতে যখন সবাই এগুলো বলতো, ওটা আমি বেশি এনজয় করতাম আর বেশি ইন্সপায়ার হতাম। আচ্ছা, পরিবার থেকে শুরুর দিকে আপনাকে এই সেক্টরে আসতে দিচ্ছিল না, একটা বাধা ছিল। একটা সময় আপনি নিজ ইচ্ছাতে এখানে আসলেন এবং সফলতার দোরগোড়ায় পৌঁছে গেলেন। তো এখন তাদের অনুভূতিটা কেমন বা অভিব্যক্তিটা কেমন? এখন আর কি বলবো, এখন তো আর কিছু বলার না, এখন তো চুপ। এখন তো সব দেখছেই যে আমি আসলে ডিস্ট্র্যাক্ট হইনি, প্যাশনেট ছিলাম, এখনো প্যাশনেট আছি, ডিস্ট্র্যাক্ট হইনি। এখন দে ফিল প্রাউড। আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম এটাই আসলে, হওয়ার কথা এটাই দিন হয়। শেষে। ফ্রেন্ড সার্কেলরা মিলে কখনো এরকম হতো যখন ইউনিভার্সিটিতে পড়তেন যে আসো আমাদেরকে তুমি নিজে থেকে প্রশিক্ষণ দাও? না, ওরা একটু মানে এমন একটা মানে ফান করতো যে আমাকে খুব ভয় পাচ্ছে, আচ্ছা। এটা সেটা। দেখা গেছে একদিন আমি একটা হাই হিল পরে গেছি, তো আমার জুতা আমার এক ফ্রেন্ডের পায়ে লেগেছে, তখন ও চিৎকার দিয়ে উঠছে যে আল্লাহ, বাংলাদেশের প্রথম নারী বক্সারের পা লাগলো আমার, আমি শেষ, আমি শেষ। হ্যাঁ এরকম একটা মানে এক্সপ্রেশন দিল, মানে আমি তো হাসতে হাসতে শেষ, মানে ফান করতো সব সময় এগুলো নিয়ে, এই আর কি। একটু ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট আনতে চাই, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এখন ড্রিম। আচ্ছা, সেটার জন্য তো কাজ করতে হবে। সেটার জন্য কাজ করতে হবে, প্লাস হচ্ছে স্পন্সরশিপেরও একটা ব্যাপার আছে, কারণ ইউরোপের মতো জায়গায় গিয়ে চ্যাম্পিয়নশিপ নিজ উদ্যোগে আনা, এটা আসলে এটা খুবই ব্যয়বহুল। আপনি এর আগেও বলছিলেন যে স্পন্সরশিপের জন্য আপনি শ্রীলঙ্কায় যেতে পারেন, গ্রিসে যেতে পারেননি। এটা আসলে কি ডিপেন্ড করে আপনার কাজের বা কোনো কিছু মোটিভ দেখে কি আসলে স্পন্সর করে? মানে না, সেটা তো না। এখন স্পন্সর গুলো যেমন দেখেন ক্রিকেট ফুটবলের দিকেই মেতে আছে বেশি। ওই যে একটু আগে আমি যে কথাটা বললাম যে আমাদের সব সেক্টরেই আসলে ফোকাসটা দেওয়া উচিত, তো আমরা শুধু ক্রিকেট ফুটবলের মধ্যে আটকে আছি কেন? না, সেই জায়গা থেকে তো আমাদেরও তো কাজ করবার জায়গা আছে। সেটাই, মানে আপনার প্রশিক্ষণ বা আপনি কাদেরকে শেখাচ্ছেন, কোথায় কোথায় আপনার কাজগুলো আপনি ছড়িয়ে দিচ্ছেন, এই বিষয়গুলো তো আসলে নজরে আসতে হবে কর্তৃপক্ষের। তো কাজ তো আসলে করছেন। হ্যাঁ এটা তো করে যাচ্ছি। এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে, স্পন্সরশিপ পাওয়া যায় কিনা, কারণ এই সব খেলাগুলো আমি খুব ভালোভাবেই জানি যে এই খেলাগুলোতে অ্যাটেন্ড করলে অবশ্যই আমি একটা আন্তর্জাতিক অ্যাচিভমেন্ট আমি নিয়ে আসতে পারবো, সে কনফিডেন্স আমার আছে। এবং আমরাও তাই আশা করি, কারণ আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো কিছু শেখা আসলে বাদ দেননি, যে আপনার সাবজেক্ট রিলেটেড। সেই জায়গা থেকে অবশ্যই আপনার সফলতাই আমাদের কাম্য। এবং আপনার কাছে আমরা চলে এসেছি এই আয়োজনের শেষের দিকে, সেখান থেকে জানতে চাই যে আপনি মাছরাঙার রাঙা সকালের দর্শকদেরকে কি বলতে চান? আচ্ছা, আমি মাছরাঙ্গাকে অনেক অনেক ধন্যবাদ দিব প্রথমেই, যেহেতু এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমার জন্য একটি নিউ এক্সপিরিয়েন্স। আর হচ্ছে আমি সকল নারীদের বলতে চাই যে বাধা বললেই বাধা। আপনি যদি প্যাশনেট থাকেন, আপনার স্বপ্ন যদি আপনি সেখানে যদি নিজেকে স্ট্যাবল রাখেন, আমি মনে করব বাংলাদেশের মেয়েরা এখন সব দিকে অনেক এগিয়ে গেছে, আর আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। সো এখন কোনো কিছু অসম্ভব বলতে কিছু নেই, চাইলেই সব কিছু পারা যায়। আর বাংলাদেশ থেকেও, বাংলাদেশ ক্রীড়াঙ্গন থেকেও একদিন আন্তর্জাতিক মণ্ডলে এমন একজন উঠে আসবে, যেটা আমরা সবসময় আশা করি, আমরা স্বপ্ন দেখি। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ।